আজকে আলোচনা করতে যাচ্ছি রেফ্রিজারেটরের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে। অর্থাৎ রেফ্রিজারেটরের ট্রাবল শুটিং নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে জানবো রেফ্রিজারেটর চলে না এর কি কারণগুলো হতে পারে। রেফ্রিজারেটর যদি না চলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের করণীয়গুলো কি। রেফ্রিজারেটর যদি না চলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে রেফ্রিজারেটর যে নর্মাল থাকে সেই নর্মালে ভালভ জ্বলে কিনা। যদি রেফ্রিজারেটরের ভিতরে ভালভ জ্বলে তাহলে দেখতে হবে যে এর যে রেগুলেটর আছে বা থার্মোস্ট্যাট যেটাকে আমরা বলি, অর্থাৎ এইখানে যে এই থার্মোস্ট্যাট সুইচ আছে, এই যে এখানে জিরো পজিশন দেওয়া আছে, যদি এই জিরো পজিশন দেওয়া থাকে তাহলে কিন্তু এই রেফ্রিজারেটর ভালভ জ্বলবে কিন্তু রেফ্রিজারেটর কিন্তু চলবে না। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা নর্মাল খুলতে হবে, অর্থাৎ নর্মাল খুলে তারপর এটা দেখতে হবে। আর যদি নন ফ্রস্ট টাইপ হয় সেক্ষেত্রে দুইটা থার্মোস্ট্যাট থাকতে পারে, ডিপে একটা নর্মালে একটা। তো যাক, এটা জিরো পজিশন আছে কিনা সেটা দেখতে হবে এবং জিরো পজিশনে থাকলে এটা কীভাবে অন করে দিতে হবে এবং আপনার কি পরিমাণ টেম্পারেচার প্রয়োজন সেই অনুযায়ী এটাকে সেট করে দিবেন। এরকম 2 3 এখানে আছে 1 2 3 4 5 6 7, আর অন্য অন্য থার্মোস্ট্যাটের মধ্যে থাকতে পারে যে মিনিমাম, ম্যাক্সিমাম, মিড এরকম থাকতে পারে। তো আপনার যে পরিমাণ টেম্পারেচার প্রয়োজন সেই পরিমাণ টেম্পারেচারে এই থার্মোস্ট্যাটের যে রেগুলেটর আছে, এই চাকা, এই নবটিকে আপনি সেট করে দিবেন। আর যদি নর্মালের রেফ্রিজারেটরের যে নর্মাল থাকে, নর্মাল কম্পার্টমেন্ট, সেখানে বাতি যদি না জ্বলে, ল্যাম্প যদি না জ্বলে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার হয়তো পাওয়ার সাপ্লাই নেই। তো পাওয়ার সাপ্লাই না থাকলে কি করতে হবে, যে পাওয়ার সকেটের যে সুইচ, অন অফ সুইচ, এই সুইচ অন আছে কিনা বা অফ আছে কিনা এটা ফলো করতে হবে। এবং এই ফ্ল্যাগের মধ্যে প্রায় দেখা যায়, এই ফ্ল্যাগের মধ্যে একটা ফিউজ থাকে, এই ফিউজ যদি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু রেফ্রিজারেটরে লাইন যাবে না, আর লাইন না গেলে কিন্তু রেফ্রিজারেটর চালু হবে না। তো এই ফ্ল্যাগের মধ্যে ফিউজ কাটা আছে কিনা বা এই সুইচ অন বা অফ আছে কিনা, যদি অফ থাকে অন করে দিতে হবে, ফিউজ কাটা থাকলে ফিউজ লাগিয়ে দিতে হবে। তো আমরা এই ফ্রিজ না চলার দুইটি কারণ জানলাম, যে যদি বৈদ্যুতিক পাওয়ার সাপ্লাই না থাকে সেক্ষেত্রে রেফ্রিজারেটর চলবে না, তাহলে পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে। আর যদি নর্মালে বা ডিপে যদি থার্মোস্ট্যাট সুইচ অফ থাকে, জিরো পজিশনে দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই রেফ্রিজারেটর চলবে না, শুধু বাতি জ্বলতেছে দেখাবে। এরপরও যদি রেফ্রিজারেটর না চলে সেই ক্ষেত্রে এই রেফ্রিজারেটরের মধ্যে দুইটা পার্টস থাকে, একটি রিলে এবং অপরটি হচ্ছে ওভারলোড প্রোটেক্টর। তো নর্মালি যারা টেকনিশিয়ান, মূলত এই কাজটা টেকনিশিয়ানদের জন্য, যে এই রিলে এবং ওভারলোড ভালো আছে কিনা এটা পরীক্ষা করতে হবে এবং মিটার বা যে কোনো পরীক্ষার যন্ত্র দিয়ে এটিকে পরীক্ষা করে দেখতে হবে, যদি নষ্ট হয় পরিবর্তন করতে হবে। এই রেফ্রিজারেটর না চলার আরও একটি কারণ হচ্ছে যদি বৈদ্যুতিক ভোল্টেজ একেবারেই লো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রেফ্রিজারেটর চলবে না। তো এই ভোল্টেজ জনিত কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে যথাযথ যে ভোল্টেজের প্রয়োজন 220 ভোল্ট, অর্থাৎ এই রেফ্রিজারেটরটাকে যে গ্রেটের ভোল্টেজ ধারা তৈরি করা হয়েছে সেই ভোল্টেজের ব্যবস্থা এখানে করতে হবে, অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজার বা লাইন মেরামত করতে হবে বা ভোল্টেজ স্টেবিলাইজার স্থাপন করতে হবে। এরপর আমরা আসি যে রেফ্রিজারেটর চলে কিন্তু ঠান্ডা হয় না। এই ঠান্ডা না হলে কি কারণ হতে পারে। ঠান্ডা যদি না হয় সেক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে, যে কম্প্রেসর হয়তো বা চলতেছে না, বাতি জ্বলে কিন্তু রেফ্রিজারেটর ঠান্ডা হয় না। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে এর যে থার্মোস্ট্যাট সুইচ, আবারও থার্মোস্ট্যাট সুইচে আসলাম, থার্মোস্ট্যাট সুইচ অফ আছে কি না এটা দেখতে হবে। আবার দেখা গেল যে রেফ্রিজারেটর চলে, অর্থাৎ রেফ্রিজারেটর হাতে স্পর্শ করলে দেখা যায় রেফ্রিজারেটরতে ভাইব্রেশন হচ্ছে, মানে কম্প্রেসর চলতেছে, মেশিন চলতেছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। সেই ক্ষেত্রে যেটা আমাদের করণীয়, একজন টেকনিশিয়ান রাখতে হবে। আর টেকনিশিয়ানের ক্ষেত্রে যে দেখতে হবে যে কম্প্রেসরের পাম্পিং লেস হলো কি না, কম্প্রেসর বা রেফ্রিজারেটরে চকিং হলো কি না, চকিং হলেও রেফ্রিজারেটর ঠান্ডা হবে না। যদি কম্প্রেসরে পাম্পিং লেস হয় সেক্ষেত্রে ঠান্ডা হবে না। আবার যদি লিকেজ হয় কোথাও সেই ক্ষেত্রেও ঠান্ডা একেবারেই হবে না রেফ্রিজারেটর। এটা হচ্ছে রেফ্রিজারেটর ঠান্ডা না হওয়ার কারণ। আর নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ক্ষেত্রে যদি টাইমার, মোটর
খারাপ হয় বা টাইমার সুইচ যদি খারাপ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু নন ফ্রস্টে একটা নির্দিষ্ট টাইমে এসে ঠান্ডা বন্ধ হয়ে যায়। কুলিং ওভারলোড প্রোটেক্টর যদি খারাপ হয়, সেই ক্ষেত্রেও একটা সময় এভাপোরেটর ব্লকেজ হয়ে বরফে ব্লক হয়ে ঠান্ডা বন্ধ হয়ে যায়। হিটার খারাপ হলেও এই ঘটনাটা ঘটে। আবার থার্মাল ফিউজ যদি খারাপ হয়, সেই ক্ষেত্রেও নন ফ্রস্টের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। আবার নন ফ্রস্টের ক্ষেত্রে আরও ঘটনা ঘটে হচ্ছে যে এর যদি কুলিং ফ্যান খারাপ হয় অথবা ডোর সুইচ যদি খারাপ হয়, সেই ক্ষেত্রেও ফ্যান চলবে না। ফ্যান না চললে রেফ্রিজারেটরে যে এভাপোরেটরে তুষার জমে যাবে, ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রেও ইনসাইডে ভিতরের অংশে ঠান্ডা হলেও বাহিরে যে এখানে কম্পার্টমেন্টে ঠান্ডা প্রয়োজন বরফ জমানোর জন্য, সেখানে কিন্তু বরফ সঠিকভাবে জমবে না। এই ক্ষেত্রে আমরা যারা গ্রাহক যারা আছি বা যারা ব্যবহারকারী আছি, তারা কি করব যে নন ফ্রস্টের ক্ষেত্রে একজন দক্ষ টেকনিশিয়ানকে ডাকবো। আর টেকনিশিয়ানের ক্ষেত্রে কি হবে যে এই যে রেফ্রিজারেটরের যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলো পরীক্ষা করতে হবে এবং সঠিকভাবে পরীক্ষা করতে হবে। যেই পার্টসের সমস্যা, সেই পার্টসটাই আমরা পরিবর্তন করব। এখানে কিন্তু থার্মোস্টেট সুইচও খারাপ হতে পারে। থার্মোস্টেট সুইচ যদি অকার্যকর হয়ে যায়, অর্থাৎ একেবারেই নষ্ট হয়, সেই ক্ষেত্রেও কিন্তু রেফ্রিজারেটরে ঠান্ডা সঠিকভাবে হবে না। অল্প সময় চলবে, দেখা গেল 2-4 মিনিট চললো, বেশি সময় ধরে অফ হয়ে গেল। আবার কখনো কখনো এরকম হয় যে থার্মোস্টেটের যে কানেকশন থাকে, সেই কানেকশনে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, মরিচা ধরে পিনগুলো ডিসকানেকশন হয়ে যায়। তো এই নন ফ্রস্টের জন্য পার্টস জনিত সমস্যাগুলি বেশি হয়। আর ডিফ্রস্ট টাইপ, ফ্রোস্ট টাইপ এই জাতীয় রেফ্রিজারেটরগুলোর জন্য পাম্পিং লেস, লিকেজ, চকিং সমস্যা এগুলো হয়ে থাকে। তো এগুলো আমাদেরকে টেকনিক্যালি বুঝতে হবে এবং বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা আসলে কি করব, আমাদের করণীয়গুলো কি। রেফ্রিজারেটর চলে কিন্তু ডিপে বরফ বেশি জমে, এর কারণগুলো কি? এটা হচ্ছে যদি ডিফ্রস্টের ক্ষেত্রে যদি বলি, এটা একটা ডিফ্রস্ট রেফ্রিজারেটর। এটার ক্ষেত্রে যদি বলি যে গরমের মৌসুমে মানুষের ঠান্ডা পানির প্রয়োজন হয় বেশি, সেক্ষেত্রে নর্মাল যে কম্পার্টমেন্ট থাকে, যে এই নর্মাল কম্পার্টমেন্টটা বেশি খোলা হয়। তো নর্মাল কম্পার্টমেন্ট যদি বেশি পরিমাণে খোলা হয়, সেক্ষেত্রে কি হবে, এইখানে যে পরিমাণ টেম্পারেচার আসার পরে রেফ্রিজারেটরটা একটা নির্দিষ্ট সময় অফ থাকবে, সেই অফটা থাকতেছে না। না থাকলে কি হবে, ডিপে যে পরিমাণ বরফ থাকার প্রয়োজন তার চেয়ে বেশি বরফ জমে যাবে। অটোমেটিক অফ না হওয়ার কারণে বেশি সময় ধরে চলতেছে, যার কারণে বরফ বেশি হচ্ছে। এর কারণ কি, যদি দরজা বেশি সময় ধরে খোলা হয়। আচ্ছা, এরপরে যদি দরজার যে রাবার থাকে, এই পাশে যে রাবার থাকে, এই রাবারগুলো যদি ফাঁকা থাকে, অর্থাৎ বডি থেকে যদি এই রাবারটা ফাঁকা থাকে, না সঠিকভাবে না লাগে, সেই ক্ষেত্রেও কিন্তু ঠান্ডা বের হয়ে যাবে। এই যে এখন খোলা রাখলাম, এতে করে ঠান্ডা বের হয়ে যাবে। ঠান্ডা বের হয়ে গেলে এই রেফ্রিজারেটর অটোমেটিক যে অফ হওয়ার কথা, সেটা হবে না। এই ক্ষেত্রেও কিন্তু এই ডিপের মধ্যে বরফ বেশি জমবে। এটা একটা কারণ। তাহলে কি করতে হবে, যে আমাদের নর্মালের যে দরজা, সেটা কিছুটা কম খুলতে হবে। প্রয়োজন ছাড়া খোলা যাবে না, চেষ্টা করতে হবে কম খোলার জন্য। আচ্ছা, দ্বিতীয়তে যে কারণ, টেম্পারেচার সেটিং যদি সঠিকভাবে না থাকে, যদি টেম্পারেচার সেটিং বেশি দেওয়া থাকে, 2 বা 3 দেওয়ার জায়গায় আমরা যদি এটাকে একবার হাই করে দিয়ে দিই, 5-7 দিয়ে দিই, সেই ক্ষেত্রেও কিন্তু এই ডিপের মধ্যে বরফ বেশি জমবে। তো এই যে থার্মোস্টেট সুইচ সেটিং, যেটা যদি আমরা বেশি পরিমাণে দিয়ে রাখি, সেই ক্ষেত্রেও ডিপের মধ্যে বরফ বেশি জমবে, নর্মালের মধ্যে বেশি বরফ জমবে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে খাবার। তো এই জন্য আমাদের এই যে থার্মোস্টেট সেটিং, সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে বা কমিয়ে দিয়ে রাখতে হবে। এটা একটা কারণ। আবার এই থার্মোস্টেট সুইচ যদি খারাপ হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, যে সার্বক্ষণিক এই কম্প্রেসরকে বা ফ্রিজ চলতেছে, এই ক্ষেত্রে বরফ বেশি জমবে। তো এটা হয় পরিবর্তন করতে হবে টেকনিশিয়ানদের পরামর্শক্রমে, দক্ষ টেকনিশিয়ানের পরামর্শক্রমে, অথবা যদি থার্মোস্টেটের সেটিং বৃদ্ধি করা থাকে, সেটি কমিয়ে দিতে হবে। এতক্ষণ কথা বললাম ডিপের মধ্যে বরফ বেশি জমার কি কারণ এবং এর প্রতিকার কি। এখন জানবো যে রেফ্রিজারেটরে যে নর্মাল চেম্বার থাকে, যেখানে আমরা সবজি রাখি, সেখানে যদি বরফ বেশি জমে যায়, বরফের স্তূপ জমে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব বা আমাদের করণীয় কি। নর্মাল কম্পার্টমেন্টের মধ্যে যদি বরফ বেশি জমে যায়, সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব, সেটা হচ্ছে রেফ্রিজারেটরের যে থার্মোস্টেট সেটিং বা
টেম্পারেচার সেটিংটা বৃদ্ধি করা আছে কিনা। যদি টেম্পারেচার সেটিং অর্থাৎ এই জায়গাটা আমি আবারও দেখাচ্ছি, এখানে এই থার্মোস্টেট সেটিং যদি বেশি দেওয়া থাকে এটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শীত মৌসুমে 1 পজিশন অথবা একদমই নর্মাল পজিশনে রাখতে হবে বা লো পজিশনে রাখতে হবে, তাহলে এই নর্মাল কম্পার্টমেন্টে বরফ বা ঠান্ডা নিয়ন্ত্রণে থাকবে। তো এই টেম্পারেচার সেটিং যদি বৃদ্ধি করা থাকে, এই নর্মালে বরফ জমার এইটা একটা কারণ। আবার এই থার্মোস্টেট সুইচ যদি খারাপ হয়ে যায়, অটোমেটিক যে কাজ করে সেটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু নর্মালে বরফ জমতে পারে, এটা একটা কারণ। রেফ্রিজারেটর যদি পুরনো রেফ্রিজারেটর হয়, মানে মেরামত করা হয়েছে এরকম যদি হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে নর্মালে বরফ জমার আরও একটি কারণ থাকতে পারে। গ্যাস যদি বেশি দেওয়া হয় সেই ক্ষেত্রেও এই নর্মালের বেশি বরফ জমে। আবার এমনও দেখা যায় যে রেফ্রিজারেটরের মেরামত করার কারণে যে নর্মাল চেম্বারে কিছু পরিমাণ পাইপ বেশি দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু নর্মালে বরফের স্তূপ জমে যাবে। অর্থাৎ ডিপ আর নর্মাল প্রায় কাছাকাছি মনে হবে, বেশি ঠান্ডা হচ্ছে, বেশি বরফ জমতেছে এরকম মনে হবে। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে টেকনিশিয়ান যারা, তাদের জন্য হচ্ছে যে এর পাইপ সঠিক মানের, সঠিক লেয়ারের পাইপ দিতে হবে। এটা অবশ্যই সিনিয়র বা যারা প্রশিক্ষক আছেন তাদের পরামর্শক্রমে এই পাইপ বা চেম্বার স্থাপন করতে হবে। আর যদি থার্মোস্টেট সেটিং বৃদ্ধি করা থাকে এটি কমিয়ে দিতে হবে। থার্মোস্টেট যদি নষ্ট হয় সেটি যারা দক্ষ তাদের পরামর্শক্রমে এটাকে পরিবর্তন করতে হবে। আবার দেখা যায় অনেক সময় যে থার্মোস্টেট ভালো এবং থার্মোস্টেট সেটিং সঠিক আছে, কিন্তু থার্মোস্টেট যে বিলোস থাকে বা থার্মোস্টেট যে পাইপ থাকে সেটা সঠিক জায়গায় স্থাপন নাই। তাহলে কি করতে হবে, আমাদের এই যে পাইপ থাকে সেন্সর হিসেবে যেটা কাজ করে, সেই ফিলার টিউব সঠিক জায়গায় সঠিক স্থানে স্থাপন করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে, তাহলে এই থার্মোস্টেট সেটিংটা ঠিক হয়ে যাবে। এখন জানবো যে এই রেফ্রিজারেটর যে নর্মাল কম্পার্টমেন্ট আছে সেখানে সবসময় পানি জমে থাকে, ড্রয়ারের নিচে পানি জমে থাকে, এটার করণীয় কি এবং এর সমস্যা কি। রেফ্রিজারেটরের যে নর্মাল কম্পার্টমেন্ট বা ডিপের মধ্যে পানি যদি জমে, ডিপে মূলত পানি জমে না, ডিপের মধ্যে পানি জমলে সেটা বরফ হয়ে যায়, কিন্তু নর্মালে আমরা সেই পানিটা দেখতে পাই। তো এর জন্য আমাদের করণীয় কি? এর জন্য করণীয় হচ্ছে সর্বপ্রথম যেটা আমরা করব, যে এর যে ড্রেন লাইন থাকে সেই ড্রেন লাইন জ্যাম হয়ে আছে কিনা এটা আমরা লক্ষ্য করব। যদি ড্রেন লাইন জ্যাম হয়, ড্রেন লাইনটা কোথায় থাকে সে এখন দেখিয়ে দিব। হ্যাঁ, এখন দেখাবো যে রেফ্রিজারেটর যে নর্মাল চেম্বার থাকে সেই নর্মাল চেম্বারের কোন অংশে ড্রেন লাইন থাকে। ড্রেন লাইন থাকে মূলত নর্মাল চেম্বারের ঠিক পিছনের যে দেয়াল থাকে তার নিচু অংশে, একবারে নিচের সাইড, সেখানে মূলত যে ফোঁটাটা আছে ড্রেনের মতো, এটা দিয়ে মূলত পানি ঝরে। এই যে উপরে দেখা যাচ্ছে যে বরফ গলতেছে, বরফ গলে গলে যে পানি পড়তেছে, এই পানিটা মূলত এই ড্রেন লাইন দিয়ে ট্রেতে চলে যায়। তো এই নর্মাল চেম্বারের যে ড্রেন লাইন থাকে সেই ড্রেন লাইন যদি জ্যাম হয়ে যায়, সেই ক্ষেত্রে নর্মাল কম্পার্টমেন্টে পানি ঝরে বা পানি সবসময় জমে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, যে এই ড্রেন লাইনের যে ফোঁটাটা থাকে, যেই পাইপের মতো থাকে, সেই অংশে কোনো তার, জিআই তার বা কোনো প্লাস্টিকের কোনো বস্তু 1 ফিট পরিমাণ, 1 ফিট বা তার ঊর্ধ্বে, সেই পরিমাণ একটা মোটামুটি শক্ত, যেটা দিয়ে কোনো কিছু ছিদ্র হয়ে যাবে না, এমন মাথাটা কিছুটা মুড়িয়ে তারপর ওই ছিদ্রটার মধ্যে দিয়ে চা রান্না করতে যে পরিমাণ গরম পানির প্রয়োজন হয় ঠিক সেই পরিমাণ গরম পানি এর মধ্যে ঢেলে দিব। তাতে কি হবে, এখানে যে শ্যাওলা বা ময়লা থাকে সেগুলি পরিষ্কার হয়ে ড্রেন লাইনে চলে যাবে। এতে করে যে আমাদের যে রেফ্রিজারেটরের নর্মাল কম্পার্টমেন্টে যে পানি ঝরার যে কারণ বা এর যে সমস্যা, এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাব। তো এই পানি পড়ার একটা কারণ জানলাম। আরও একটা কারণ হচ্ছে, যদি রেফ্রিজারেটরের যে দরজা বডির সঙ্গে যদি সঠিকভাবে যদি চেপে না লাগে, সেই ক্ষেত্রেও বাতাস ঢুকে, বাহিরের গরম বাতাস এবং ভিতরের ঠান্ডা বাতাস যে এক্সচেঞ্জ হবে, তাপের এক্সচেঞ্জ বা এক্সচেঞ্জার হিসেবে কাজ করবে, সেখানে পানি ঝরবে এবং যেই পানিটা ড্রেনে যাওয়ার প্রয়োজন সেটা ড্রেনেজ হয়ে ট্রেতে যাবে, আর যেই পানিটা ড্রেনে যাইতে পারবে না, যাওয়া সম্ভব না,
সেটা কিন্তু বৃষ্টির মতো আস্তে আস্তে করে পড়বে এবং নিচে পানি একটা সময় জমে থাকবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, যদি সম্ভব হয় এই দরজা আটকানোর ব্যবস্থা করতে হবে, সঠিকভাবে যেন লাগে সেই ব্যবস্থা করতে হবে। আর এটা যদি ব্যবহারকারী আটকাতে সক্ষম না হয়, তাহলে একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই দরজা মেরামত করাতে হবে, বা রেফ্রিজারেটর যেই কারণে দরজা ভালোভাবে লাগতেছে না সেই সমস্যার সমাধান করে নিতে হবে। তাহলে এই যে অতিরিক্ত যে পানি পড়ে, পানি ঝরে, সেই পানি ঝরা থেকে আমরা মুক্তি পেতে পারি। পানি পড়ার আরও একটি কারণ আছে, যে অনেকেরই প্রবলেম থাকে যে আমার রেফ্রিজারেটরের নর্মাল থেকে বা রেফ্রিজারেটর থেকে আমার ফ্লোরের মধ্যে পানি পড়ে বা সবসময় ফ্লোর ভিজা থাকে। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনার রেফ্রিজারেটরের যে পেছনের সাইডে একটা ট্রে থাকে, পানির ট্রে, সেই পানির যে পাত্রটা থাকে, পানির পাত্রটা ফাটা আছে কিনা, ফুটো আছে কিনা, ভেঙে গেল কিনা, এটা পরীক্ষা করতে হবে। এটা একটা। আর আরেকটা হচ্ছে যে রেফ্রিজারেটর যে ট্রে থাকে বা পানির যে পাত্রটি থাকে, সেটার কি দীর্ঘদিন হয়ে গেল কিনা, অর্থাৎ 6 মাস 1 বছর হয়ে গেল কিনা আপনি পরিষ্কার করেন না। তো পরিষ্কার না করলে কি হবে, এটার মধ্যে এক ধরনের শ্যাওলা তৈরি হবে, ছত্রাক তৈরি হবে, যার কারণে পানির যে স্তূপ যতটুকু থাকার প্রয়োজন তার থেকে এই শ্যাওলার জন্য পানি উপড়ে পড়বে, মানে পানিটা ভরে তারপর পড়ে যাবে অতিরিক্ত হয়ে। তাহলে আমাদের এই যে রেফ্রিজারেটর ট্রে থাকে বা পানির পাত্র থাকে, সেই পানির পাত্রর যদি কোনো সমস্যা থাকে সেই পানির পাত্রের সমাধান করতে হবে। লিক থাকলে সেটা মেরামত করার ব্যবস্থা করতে হবে বা পরিবর্তন করতে হবে। আর যদি এখানে শ্যাওলা থাকে, ময়লা থাকে, সেটি পরিষ্কার করে স্থাপন করতে হবে। তাহলে আমাদের যে রেফ্রিজারেটর যে পানি পড়ার যে একটা কারণ, সেই পানি পড়ার কারণটা দূর হবে। এখন জানবো যে রেফ্রিজারেটর শব্দ হয়। রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন রেফ্রিজারেটরের লাইন দেওয়া থাকলে প্রচুর শব্দ হয় বা ঝনঝন খটখট শব্দ হয়। এই শব্দ হওয়ার কারণগুলো রেফ্রিজারেটর আসলে কি, এই সম্পর্কে এখন জানবো। তো এই রেফ্রিজারেটরের প্রথমত শব্দ হওয়ার যে কারণটা, সেটা হচ্ছে আমরা যে এই যে বসালাম এখানে এই যে ট্রের মধ্যে রেফ্রিজারেটর যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা যদি সঠিকভাবে বসানো না হয় তাহলে এই রেফ্রিজারেটর শব্দ হওয়ার এটা একটা কারণ, যদি সঠিক জায়গায় বসানো না হয়। আচ্ছা, এরপর হচ্ছে কম্প্রেসরের যেই জায়গায় বসানো থাকে কম্প্রেসরটা, সেই স্থানের রাবার থাকে, সেই রাবার যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, এর কার্যকারিতা যদি কমে যায়, কম্প্রেসরের বডির সাথে যদি রেফ্রিজারেটরের ব্যাসপেট লেগে থাকে, সেই ক্ষেত্রেও এই শব্দ হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে রবারের ব্যবস্থা করব বা কম্প্রেসরটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিব, তাহলে এই শব্দ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এর মধ্যে আরও একটা সমস্যা আছে হচ্ছে যে আমরা এই রেফ্রিজারেটরের মধ্যে বিভিন্ন প্রকার কাচের বোতল বা বিভিন্ন প্রকার ক্যান রাখি। এই ক্যান যদি একটার সাথে আরেকটা যদি লেগে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ঘর্ষণের ফলে বা এর যে ভাইব্রেশন হয়, ভাইব্রেশনের সঙ্গেও এটা শব্দ হওয়ার একটা কারণ। এরপর এই রেফ্রিজারেটর যদি এর মধ্যে গ্যাস চার্জ যদি বেশি হয়, অর্থাৎ যতটুকু গ্যাস দেওয়ার প্রয়োজন তার থেকে যদি অধিক হারে গ্যাস দেওয়া হয়, সেই ক্ষেত্রে কম্প্রেসর থেকে এক ধরনের আওয়াজ তৈরি হবে। এইটাও একটা কারণ। তাহলে কি করতে হবে, এটা টেকনিশিয়ানের ক্ষেত্রে গ্যাসের প্রেসার সঠিকভাবে দিতে হবে বা সঠিক মানের প্রেসার রাখতে হবে। আচ্ছা, তো অনেকেই প্রশ্ন করতে পারেন বা জানার ইচ্ছা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে যে আমার রেফ্রিজারেটর তো নতুন, কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, তো এই ক্ষেত্রে যদি শব্দ হয় এখানে গ্যাসের প্রেসারে কোনো ব্যাপার আছে কি না? হ্যাঁ, আছে। যদি এই রেফ্রিজারেটর এমন জায়গায় স্থাপন করেন যেই জায়গার মধ্যে রান্নাঘর অথবা এমন একটা জায়গা স্থান যেখানে সবসময় বেশি পরিমাণ গরম থাকে, অর্থাৎ মেশিনারিজ কোনো রুম, জেনারেশন রুম হইতে পারে, জেনারেটরের রুম বা অন্য এমন একটা স্থান, এমন একটা জায়গা যেখানে সবসময় আবহাওয়া বেশি পরিমাণ গরম থাকে। আমরা জানি যে যদি কোনো স্থানের বা কোনো বস্তুতে যদি তাপ বাড়ানো হয় তাহলে সেই বস্তুর চাপ বৃদ্ধি পায়। আর এখানে যদি আবহাওয়াটা যদি গরম থাকে, রেফ্রিজারেটরের বাহিরের অংশ যদি গরম থাকে, এখানে কনডেন্সার থাকে এবং কনডেন্সারের মধ্যে গ্যাস থাকে, তাহলে কি হবে, অতিরিক্ত গরমের কারণে, অতিরিক্ত তাপের কারণে এখানে চাপ বৃদ্ধি পাবে। আর চাপ বৃদ্ধি পেলে এখানে এই কম্প্রেসর থেকে এক ধরনের আওয়াজ তৈরি হবে। এটা একটা কারণ। তাহলে আমাদের কী করতে হবে, এই রেফ্রিজারেটরটা এমন একটা জায়গায় স্থাপন করতে হবে যেখানে বেশি পরিমাণ গরম নেই বা কোনো মেশিনারিজের রুম নেই,
অথবা রোদের যে পাশ থাকে, বিশেষ করে গরমকালে যদি গ্রাম অঞ্চলে বা টিনের বাড়ি যদি হয়, পশ্চিম এবং দক্ষিণ পাশে রেফ্রিজারেটর যদি স্থাপন হয় এবং এর খুব কাছাকাছি যদি টিনের বেড়া থাকে, সেই ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে। তাহলে কি করতে হবে, যেখানে হচ্ছে টেম্পারেচার কম এমন একটা এই জায়গায় রেফ্রিজারেটর স্থাপন করাটা ভালো, তাহলে এই প্রেশার বেড়ে যাওয়ার যে সম্ভাবনা এটা হবে না। আচ্ছা, এর মধ্যে আরও একটা সমস্যা থাকতে পারে, রেফ্রিজারেটরের মধ্যে যদি তেল যদি শুকিয়ে যায়, রেফ্রিজারেটর যে কম্প্রেসরের মধ্যে তেল থাকে সেই তেল যদি শুকিয়ে যায়, সেই ক্ষেত্রেও এই কম্প্রেসর থেকে এক ধরনের আওয়াজ তৈরি হতে পারে। এটা টেকনিশিয়ানের জন্য পদক্ষেপ হচ্ছে এই কম্প্রেসরটার মধ্যে সঠিকভাবে তেল চার্জ করে নিয়মতান্ত্রিক উপায়ে এটাকে আবার পুনরায় মেরামত করতে হবে। আরও একটা সমস্যা আছে এই শব্দ হওয়ার, বৈদ্যুতিক ভোল্টেজ যদি বৃদ্ধি পায় বা একেবারে কমে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই শব্দ হওয়ার একটা কারণ হতে পারে। কম ভোল্টেজ হলে কিছু সময় পর পর রেফ্রিজারেটর বন্ধ হবে, খটখট করে শব্দ হবে। আর যদি বেশি ভোল্টেজ হয় সেই ক্ষেত্রেও একটা ভাইব্রেশন তৈরি হবে। রেফ্রিজারেটরে শব্দ হয় এই কারণগুলো জানলাম। তো এখন জানবো যে রেফ্রিজারেটরে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ হওয়ার কারণ মূলত কি। তো রেফ্রিজারেটরে দুর্গন্ধ হওয়ার কারণ হচ্ছে প্রধানত আমরা এই রেফ্রিজারেটরটাকে যদি কিছুদিন পর পর, অর্থাৎ এটাকে যদি পরিষ্কার না রাখি, রেফ্রিজারেটরটা যদি পরিষ্কার না রাখি, সেই ক্ষেত্রে এই রেফ্রিজারেটরের মধ্যে দুর্গন্ধ বের হবে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে রেফ্রিজারেটর যে ট্রে থাকে, পানির যে পাত্র থাকে যেখানে পানি জমাট বাঁধে, সেখানে এই ট্রের মধ্যে যদি ময়লা থাকে, সেই ক্ষেত্রেও রেফ্রিজারেটর থেকে দুর্গন্ধ বের হবে, পোকামাকড় তৈরি হবে, একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। তাহলে আমাদেরকে কী করতে হবে, রেফ্রিজারেটরটা কিছুদিন পর পর, অর্থাৎ সপ্তাহে একবার অথবা মাসে একবার অন্তত এটাকে পরিষ্কার রাখতে হবে এবং দুর্গন্ধ জাতীয় খাবার এর মধ্যে রাখা যাবে না। ট্রের সমস্যা, রেফ্রিজারেটর পরিষ্কার না করার সমস্যা, এই জন্যই আমাদের রেফ্রিজারেটর থেকে দুর্গন্ধ বের হয়। এছাড়াও আরেকটা সমস্যা আছে যে আমরা রেফ্রিজারেটর অনেকে পরিষ্কার করি, কিন্তু রেফ্রিজারেটরের মধ্যে যে রাবার থাকে এই রাবারগুলো পরিষ্কার করি না। অনেকে উপর দিয়ে পরিষ্কার করি, কিন্তু ভিতর দিয়ে এভাবে কিছুটা ছড়িয়ে তারপর ভিতর থেকে পরিষ্কার করতে হয়। এই কাজটা আমরা অনেকে করি না, যার কারণে এই রাবার থেকেও দুর্গন্ধ বের হয়। এটাও রেফ্রিজারেটর দুর্গন্ধ হওয়ার একটি কারণ। দুর্গন্ধ হতে আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদেরকে এই রেফ্রিজারেটর নিয়মিত পরিষ্কার করতে হবে, রবার পরিষ্কার করতে হবে, রেফ্রিজারেটরের ভিতরের সাইড পরিষ্কার রাখতে হবে, দুর্গন্ধ জাতীয় খাবার রাখা যাবে না। তারপর এই যে ট্রে থাকে, পানির পাত্র, সেটি নিয়ম মোতাবেক কিছুদিন পর পর এটাকে পরিষ্কার রাখতে হবে। এই সমস্যাগুলো ছাড়াও রেফ্রিজারেটর আরও কিছু সমস্যা হয়, যে অনেকেই বলে থাকেন যে আমার রেফ্রিজারেটর কিছু সময় চলার পরেই আবার বন্ধ হয়ে যায়, অর্থাৎ চলার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায়। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে খটখট করে শব্দ হয়, হয়ে হয়ে রেফ্রিজারেটরটা বন্ধ হয়ে যায়। এটা কি সমস্যা? এই সমস্যাটা হচ্ছে আপনার ভোল্টেজের সমস্যা থাকতে পারে, লাইন কোনো জায়গায় লুজ থাকতে পারে, রিলে খারাপ থাকতে পারে, ওভারলোড খারাপ থাকতে পারে, বা সঠিক মানের ওভারলোড ব্যবহার না করার কারণে সমস্যা হতে পারে। এই সমস্যাগুলোর জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। অনেকে জানতে চান যে আমার রেফ্রিজারেটর চালু দেওয়ার সঙ্গে সঙ্গে বা লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কাট আউট কেটে যায় বা সার্কিট ব্রেকার পড়ে যায়, এইটার জন্য কি সমাধান বা এটার সমস্যা কি? এই সমস্যার সমাধান হচ্ছে যে আপনার সমস্যা আগে জানবো, যে এই সমস্যা হচ্ছে রেফ্রিজারেটর কোনো অংশে যদি শর্ট সার্কিট হয়, বৈদ্যুতিক যে তার থাকে সেই তার যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়, এটা একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে যদি কম্প্রেসর মোটর বডি হয়ে যায় বা কম্প্রেসর মোটরের কয়েল জ্বলে যায়, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে অন্য কোনো অংশে রেফ্রিজারেটরে যেখানে ফেজ এবং নিউট্রাল একত্রিত অবস্থায় আছে বা শর্ট সার্কিট অবস্থায় আছে, যদি এমন থাকে তাহলে এই রেফ্রিজারেটরের সার্কিট ব্রেকার পড়ে যাবে বা ফিউজ কেটে যাবে। এটার জন্য কি করতে হবে, আপনি প্রাথমিকভাবে এই রেফ্রিজারেটরে যে তার থাকে, সাপ্লাই ওয়্যারটা আপনি পরীক্ষা করতে পারেন। দেখতে হবে যে কোনো অংশে শর্ট সার্কিট আছে কিনা বা কোনো অংশে ইঁদুর কেটে ফেললো কিনা। এটা যদি সম্ভব হয় মেরামত করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে একজন দক্ষ টেকনিশিয়ানকে ডাকবেন, উনি আপনাকে সমাধান করে দিবেন।
তো আমরা জানলাম রেফ্রিজারেটরে যদি কাট আউট কেটে যায় বা সার্কিট ব্রেকার পড়ে যায় এর কি কারণ এবং এর প্রতিকার কি। এখন জানবো যে রেফ্রিজারেটরের মধ্যে যদি কোনো জায়গায় টেস্টার ধরা যায়, এই তালার মধ্যে, চাবির মধ্যে বা বডির মধ্যে টেস্টার ধরলে কারেন্ট দেখায় কিন্তু হাতে স্পর্শ করলে কারেন্টে শক করে না, এর কি কারণ? এর কারণ হচ্ছে রেফ্রিজারেটর বা যে কোনো বৈদ্যুতিক যে মেশিনারিজ যন্ত্রগুলি আছে, যত বড় মেশিন হয় লিকেজ কারেন্টের প্রবাহ তত বেশি বৃদ্ধি পায়। তো এটার কারণ হচ্ছে যে এই মেশিনের কোনো অংশে লিকেজ কারেন্টের কারণে এই টেস্টার শো করতেছে। তো এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে যে ফ্লাগটা ডানের অংশের তারটা বামে নিব, বামের অংশের তারটা ডানে নিব, অর্থাৎ ফেজ নিউট্রাল চেঞ্জ করে দিব, অথবা ফ্লাগটাকে উল্টা করে দিব, দিয়ে লাইনের সঙ্গে লাগাবো, ডানের তার বামে, বামের তার ডানে, এভাবে পরিবর্তন করে দিব। আর যদি এভাবে সমাধান না হয় সেই ক্ষেত্রে এখানে আর্থিংয়ের ব্যবস্থা করব। হয় ফ্লাগের সঙ্গে স্থায়ীভাবে আর্থিং সংযোগ করব, অথবা ফ্রিজের যে বডি থাকে সেই বডির সঙ্গে আর্থিংয়ের তার সংযুক্ত করে দেব। তাতে করে এই লিকেজ কারেন্টের যে সমস্যা, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকে রেফ্রিজারেটরের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে প্রাথমিক আলোচনা। পরবর্তী সময়ে এরকম রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনিং, মোটর, জেনারেটর, হোম অ্যাপ্লায়েন্সের বিভিন্ন যন্ত্রাংশ, মেশিনারিজ বা নিয়েও অন্যান্য ডিভাইস নিয়েও আলোচনা করব। তো আমাদের একটা ফেসবুকের গ্রুপ আছে, যে গ্রুপের নাম হচ্ছে বিডি টেকনিক্যাল নলেজ, এবং ইউটিউবে একটি চ্যানেল আছে যেটার নাম হচ্ছে বিডি টেকনিক্যাল নলেজ। একই নামে দুই জায়গায় দুটা একটা চ্যানেল এবং একটা গ্রুপ আছে, পাবলিক গ্রুপ। তো এগুলোতে আপনারা যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আপনাদের মতামতের উপর ভিত্তি করে বিভিন্ন ডিভাইস সম্পর্কে নতুন নতুন আলোচনা করতে সুবিধা হবে বা আলোচনা নিয়ে আসব। তো এই নতুন নতুন ভিডিও আলোচনা পেতে আমাদের সঙ্গে থাকুন এবং অন্যকে ইনভাইট করুন, তাতে করে আমরা সবাই উপকৃত হব।